একদিন হঠাৎ ঈশিতা মানে অরিত্রর খালাতো বোন নীলার বাসায় আসে কিছু শাড়ি আর কুর্তির অর্ডার দিতে। কাজের কথাবার্তা শেষ হয়ে যাওয়ার পর ঈশিতা হাসতে হাসতে নীলাকে বলল, ভাবি, আমার জন্মদিনের দিন না তোমারও জন্মদিন ছিল? ভাইয়া কি গিফট দিল তোমায়? নীলা মৃদু হেসে বলল, অপেক্ষা আর অপেক্ষা। ঈশিতা অবাক হয়ে বলল, কি বলো, কিছুই দেয়নি? নীলা আবারও একটি মলিন হাসি দিয়ে মাথা ডানে বায়ে নাড়ালো। ঈশিতা তার উত্তর শুনে মন খারাপ করে বলল, জানো, আমি তো ভাইয়াকে বকাও দিয়েছি। একজন মানুষের সবচেয়ে কাছের মানুষ হয়েও যদি তার জন্মদিনটাই ভুলে যায়, তাহলে কষ্টটা কত বড় হয় সেটা ভাইয়া বুঝিয়েছিলাম। নীলার স্বভাব সুলভ একটা ছোট্ট হাসি ঠোঁটের কোণে রেখে বলে, যে বোঝার সে শুরুতেই বুঝে। কথায় আছে না, যার হয় না নয় জ্ঞান, তার হবে না 90তেও। অরিত্র মাথা নিচু করে রইল। প্রথমবারের মতো নিজের ভুলটা অন্য কারো মুখে শুনে সে লজ্জা পেল। দিনকে দিন নীলার বদলে যাওয়ার অরিত্রকে কেমন কোনো ঠাসা করে দিচ্ছে নিজেরই কাছে। সব সময় নীলার এটেনশন পেয়ে অভ্যাসত থাকা অরিত্র কিছুতেই নীলার পরিবর্তন মেনে নিতে পারছে না। এমন না সে তার স্ত্রীকে ভালোবাসতো না, ভালোবাসে সে তার স্ত্রীকে। তবে বহু বছর হয়ে গিয়েছে সেই ভালোবাসাটা প্রকাশ করেনি সে। বলতে গেলে সে ভালোবাসার চেয়ে অবহেলায় বেশি করেছে নীলাকে। ঈশিতার দেওয়া কাজগুলো নীলা সুন্দরভাবে 5 দিনে শেষ করে তাকে কল দিয়ে জানায় এসে নিয়ে যেতে। ঈশিতা অফিসের পর অরিত্রর গাড়িতেই তার বাসায় আসে নিজের ড্রেসগুলো নিয়ে। নীলা অরিত্র ও ঈশিতার জন্য চা নাস্তা বানিয়ে খাওয়ায়। ঈশিতা তার ড্রেসগুলো দেখে যেন অনেক প্রশংসা করে নীলার। ভাবি, তোমার কাজ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি মুগ্ধ হয়ে গিয়েছি তোমার কাজের নিখুঁত ফিনিশিং দেখে। তোমার কাজ তো বড় বড় পেজের ওনাদের কাজকেও পেছনে ফেলে দিবে। অরিত্র তখন ড্রয়িং রুমে ছিল। সেও নীলার কাজে দেখে মুগ্ধ হয়ে যায়। তার বউ এত ভালো হাতের কাজ করে সে আজ অবধি খেয়াল করেনি। নীলা প্রতি উত্তরে শুধু মুচকি হাসি দেয়। কথাবার্তা খাওয়া দাওয়া করে ঈশিতা চলে যাওয়ার জন্য রওনা করলো। নীলা বলে, ঈশিতা আমার কাজের মূল্য দিল না। ঈশিতা থমকে যায় নীলার কথা শুনে। সে একটু দ্বিধান্বিত হয়ে তাকিয়ে থাকে নীলার দিকে। সে তো ভেবেছিল নীলা তার থেকে টাকা নিবে না। এই ভাবনায় সে নীলাকে বলে, ভাবি, তুমি আমার থেকেও টাকা নিবে? টাকা না, আমার কাজের মূল্য সেটা। হ্যাঁ, আর নিব না কেন? আত্মীয়দের থেকেও তুমি কাজের মূল্য নিবে। নীলা শান্ত দৃষ্টি ও কাটকাট গলায় বলে, কর্পোরেট জবে যেমন প্রফেশনাল লাইফ ও পার্সোনাল লাইফকে আলাদা করার নীতি রয়েছে, তেমনি বিজনেসের ক্ষেত্রেও এই নীতি বিদ্যমান। আমি যদি তোমাকে খুশি হয়ে কিছু গিফট করি, সেটার হিসেব আলাদা, কিন্তু তুমি একজন কাস্টমারের ন্যায় আমার থেকে অর্ডার করেছো। আমিও প্রফেশনাল ভাবে কাজটা শেষ করেছি, তাহলে সেটা মূল্য নিতে গিয়ে আমি পার্সোনাল লাইফের সম্পর্কের কথা কেন ভাববো? ঈশিতার মুখটা কালো হয়ে যায় নীলার কাট কথা শুনে। সে একবার অরিত্রর দিকে তাকায়। অরিত্র তার মনোভাব বুঝতে পেরে কিছু বলতে চায়, কিন্তু তার আগেই নীলা শান্ত তবে কঠোর গলায় বলে,
তোমার ভাইয়ের দিকে তাকিয়ে লাভ নেই। সব কাজেরই একটা মূল্য রয়েছে, কাজ করা মানুষটিরও। তুমি যদি অন্য পেজ বা অন্য কোথা থেকে ড্রেসগুলো অর্ডার করতে, তাহলে তাহলে কি তাদেরকে তোমার মূল্য চুকাতে হতো না? তেমনটাই ভাবো এখন। ঈশিতার মুখটা থমথম হয়ে যায়। সে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, কত কত পেমেন্ট করতে হবে? 6,000, 6,500 টাকা। নীলার কথা শুনে ঈশিতার মুখটা আরো চুপসে যায়। সে এত টাকা নিয়ে আসেনি, 2,000-এর মতো আছে পারছে। সে মুখটা কাছুমাছু করে নিয়ে বলল, আমার কাছে তো বর্তমানে এত টাকা নেই, 2,000 আছে। আমার বিকাশ নাম্বার নিয়ে যাও, পরে বিকাশ করে দিও। আত্মীয় যেহেতু এইটুকুন কনসিডার করতেই পারে। শেষোক্ত কথাটি ঈশিতার কাছে উপহাস মনে হয়, কিন্তু কাজের মূল্য নেওয়ার বিষয়ে নীলা তার জায়গায় একদমই সঠিক রয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন নারী ঘরে বসে বিজনেস করা ভীষণ কঠিন একটা বিষয়। আর বিজনেসের বিষয়বস্তু যদি হয় হাতের কাজের, তাহলে তো কথাই নেই। 2 দিন পর পর আত্মীয় স্বজন নাম মাত্র পরিচিতরাও এসে বিনামূল্যে কাজ করিয়ে নিয়ে যায়। তারা ভাবে আত্মীয় হয়ে এইটুকু সুবিধা তো তারা প্রাপ্য, কিন্তু যে কাজটি সম্পূর্ণ করে তার কষ্টের কথা একবারও চিন্তা করে না। সেও তো নিজের মূল্যবান সময় ব্যয় করে কাজটি সম্পন্ন করেছে। তাহলে তাহলে পারিশ্রমিক কি তার হক নয়? আচ্ছা দাও। নীলা তার বিকাশ নাম্বার দিতে নেয়, তার আগেই অরিত্র বলে ওঠে, ঈশিতার পুরো টাকা আমি পরিশোধ করে দিচ্ছি। নীলা, তোমার ওকে নাম্বার দেওয়ার প্রয়োজন নেই, এটা আমার পক্ষ থেকে ওর জন্য গিফট। ঈশিতা তাকে নাচক করে দিয়ে বলে, না ভাইয়া, আমি পরিশোধ করব, তোমার শুধু শুধু এতগুলো টাকা খরচ করা লাগবে না। কয়েকদিন আগেই তো আমার জন্মদিন উপলক্ষে আইফোন 70 প্রো ম্যাক্স গিফট করলে, আজ আবারও? অরিত্র তাকে হালকা গলায় ধমক দিয়ে বলল, তুই চুপ থাক, বড়দের কথার উপর কথা বলতে হয় না, জানিস না? ঈশিতা চুপ হয়ে যায় তার কথা শুনে। তার উত্তরে যাওয়া মুখের হাসিটাও ফিরে আসে। অরিত্র তখনই বেডরুমে গিয়ে ঈশিতার ড্রেসের মূল্য নিয়ে এসে নীলাকে দেয়। নীলা চুপচাপ হাত বাড়িয়ে টাকাটা নেয়। তার দৃষ্টি শান্ত হলেও সে শান্ত দৃষ্টির সাথে নিজের দৃষ্টি মেলাতে পারে না। অরিত্র টাকা দেওয়া হয়ে গেলে ঈশিতা চলে যায় তার বাসায়। নীলাও চুপচাপ কিচেনে চলে যায় রাতের খাবার রান্না করতে। অরিত্র ড্রয়িং রুমে বসে টিভি দেখতে থাকে। মূলত তার টিভি দেখা একটি বাহানা মাত্র। সে নীলার গতিবিধি চলাফেরা দেখার জন্যই এখানে বসেছে। অরিত্র খেয়াল করে দেখে নীলা 1 মিনিটের জন্য বসছে না। ঘড়ির কাঁটার চেয়েও দ্রুত গতিতে সে সবকিছু করছে। এক হাত দিয়ে তরকারি নাড়ছে, আর এক হাত দিয়ে রুটি বেলাচ্ছে সকালে নাস্তার জন্য। এরই মাঝে আবার ছুটে যায় রাইস কুকারের কাছে। ভাত হয়ে যাওয়ায় সেই সুইচ অফ করে আবারও ছুটে কিচেনে। এমন ছোটাছুটির মাঝে পরিবর্তী 2 ঘন্টা কাটে নীলার। এই 2 ঘন্টা সে রাতের খাবারের পাশাপাশি সকালের নাস্তার বন্দোবস্ত করে ফেলেছে। রুটি বানিয়েছে, সবজি ও ভাজির জন্য সবজিগুলো কেটে রেখেছে। সকালে উঠে রুটি ভাজতে ভাজতে সবজি রান্না হয়ে যাবে। সকালে তাদের রুটি, সবজি অথবা ভাজি, কোনোদিন হালুয়া বা ডিম ভাজা, আর
চা খাওয়া। কিন্তু এর ব্যতীত অন্য কিছু হলে অরিত্র কেমন কাচুমাচু করে। সব রান্না গোছগাছ হয়ে যাওয়ার পর নীলা অ্যাপ্রন খুলতে খুলতে এসে ডাকে অরিত্রকে খাওয়ার জন্য। আসো, আসো, ডিনার রেডি। অরিত্র নীলার দিকে তাকিয়ে দেখে গরম ও ছুটোছুটি দরুদ। নীলার ফর্সা মুখখানা টকটকে লাল হয়ে গিয়েছে। নীলার চিকচিক করা গলা ঘাড় দিয়ে তখনও ঘাম চুইয়ে চুইয়ে পড়ছে। তার গায়ে থাকা লেমন কালারের কামিজটিও ভিজে জুবজুব হয়ে গিয়েছে। নীলার চোখ মুখ দেখে যে কেউ বলতে পারবে মেয়েটা ঠিক কতটা ক্লান্ত। তবে তার এই ক্লান্ত অনেকাংশেই কমে যেতে পারত যদি কিনা সে তার স্বামী নামক বন্ধুটির সাহায্য পেত। অরিত্র অনেকটা যন্ত্রের মতো উঠে দাঁড়ায় সোফা থেকে। তারপর তারপর ভারী ভারী কদম ফেলে এগিয়ে যায় ডাইনিং টেবিলের কাছে। সে এসে বসতেই নীলা তাকে খাবার বেড়ে দিতে থাকে। তাকে খাবার বেড়ে দিয়ে নীলা বলে, তুমি তুমি খেতে থাকো, আমি একটু চোখে মুখে পানি দিয়ে আসছি। কথাটা বলে সে আবারও তার কদম ছুটাতে শুরু করে। অরিত্র তার প্রস্থানের পথে নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে। ভাতের প্লেটের দিকে একবার তাকিয়ে আবারও সেদিকে তাকায় যতক্ষণ না নীলা ফিরে আসে। নীলা হাত মুখ ধুয়ে জামা চেঞ্জ করে এসে দেখে অরিত্র তখনও না খেয়ে বসে আছে। সে অবাক হয়ে অরিত্রকে প্রশ্ন করে, কি হলো, খাচ্ছ না কেন? তোমার জন্য অপেক্ষা করছিলাম। অরিত্রর কথাটি শুনে নীলা থমকে যায়। এই মুহূর্তের জন্য কথাটা আহামরি অনেক কিছু নয়, কিন্তু তাও সে থমকায়। তবে কিছু সময়ের মাঝে সে নিজেকে সামলে নিয়ে তার বরাদ্দকৃত চেয়ারটিতে বসে নিজের প্লেটেও খাবার বেড়ে নিয়ে খাওয়া শুরু করে। নীরবতার মাঝেই তারা নিজেদের খাওয়া শেষ করে। খাওয়া শেষে আজ অরিত্র নীলাকে সাহায্য করে ডাইনিং টেবিল সাফ করতে। নীলা তার সাহায্য অনেক অবাক হলেও তার সাহায্যটুকু নেয়। সকল কাজ শেষ করে তারা যখন শুতে আসে তখন ঘড়ির কাঁটা 10টা অতিক্রম করেছে। 6 ফুট বাই 6 ফুট বেডের দুই প্রান্তে শুয়ে আছে একজোড়া দম্পতি। তাদের মনের মাঝে অসহ্য কথা, অভিমান, অভিযোগ থাকলেও দূরত্ব নামক সূক্ষ্ম এক দেয়ালের কারণে তারা দুজনই আজ নিজেদের কাছে এত অপরিচিত। অরিত্র নীলার দিকে কাত হয়ে শুয়ে দেখতে পায়। কাত হয়ে শুলে দেখতে পায় অরিত্র নীলার দিকে কাত হয়ে শুলে দেখতে পায় নীলা শটান হয়ে শুয়ে আছে। কপালের ওপর হাত রেখে তার ভারী ভারী নিঃশ্বাসের শব্দে অরিত্র বুঝতে পারে মেয়েটা ঘুমিয়ে গিয়েছে। তারা শুয়েছে 10 মিনিটও হয়নি। এরই মাঝে নীলা ঘুমিয়ে পড়েছে। তার অতিরিক্ত ক্লান্তি কারণে যে এত তাড়াতাড়ি ঘুমিয়েছে সেটা বুঝতে বাকি থাকে না অরিত্রের। অরিত্র ভীষণ ইচ্ছা করতে থাকে নীলাকে বুকে নিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করার, আজ সারা দিন কি কি হলো তা জানানোর। যেমনটা আগে খোদ নীলারই করতো, আর সে বিরক্ত হতো, কিন্তু তার বিবেক সায় দেয় না ক্লান্ত পরিশান্ত মেয়েটিকে ঘুম থেকে জাগাতে। অরিত্র আলতো হাতে নীলাকে টেনে এনে তার বাহুতে শোয়ালে। নীলা ঘুমের ঘড়ি নিজের একটা হাত অরিত্রর কোমরের উপর রাখে। অরিত্র অবিশ্রান্ত ভাবে নীলার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে যতক্ষণ না অবধি সে ঘুমে ঢলে পড়ে। আগের নীলাকে সে ভীষণভাবে মিস করছে। এই নীলা আর 6 মাস আগের নীলার মাঝে এক আকাশসম পার্থক্য।
অরিত্র হয়তো জানে না স্বামী নামক পুরুষটির অবহেলার কারণেই নীলারা বদলে যায়, নিজেকে গুছিয়ে নেয় নিজের মতো করে। প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। গল্পটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে আপনার গল্পপ্রেমী বন্ধুদের নিকট পৌঁছে দিন। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলবে। আজকের পর্বটি বড় করে দিয়েছি। কেমন হয়েছে আজকের পর্বটি সকলে জানাবেন কমেন্টের মাধ্যমে। নাইস। নেক্সট কমেন্ট না করে গঠনমূলক মন্তব্য করার চেষ্টা করবেন। হ্যাপি রিডিং মাই লাভিং রিডার্স। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। পরবর্তী পর্ব দ্রুত আপলোড করার চেষ্টা করব।